সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জ এর স্বাস্থ্য সহকারী পদে 3 জানুয়ারি 2024 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির লিখিত কোর্স শুরু হচ্ছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজও আমাদের সঙ্গে থাকতে পারেন। তো এই পরীক্ষার পূর্ণমান ছিল 80, সময় ছিল 90 মিনিট। প্রথমে সন্ধি বিচ্ছেদ ছিল। প্রথমটা ছিল পরীক্ষা, এটা হবে পরিযোগিক্ষা পরীক্ষা। ইত্যাদি ইতিযোগ আদি, ষড়যন্ত্র ষটযোগ যন্ত্র, শিরচ্ছেদ শিরবিসর্গ ছেদ এবং প্রত্যুষের সন্ধি বিচ্ছেদ হবে প্রতিযোগ উষ। এরপরে ব্যাস বাক্য লিখে সমাস নির্ণয় করুন। প্রথমে ছিল বাঁচা মরা, এটার ব্যাস বাক্য হবে বাঁচা ও মরা, এটা দ্বন্দ্ব সমাস। পুরুষ সিংহ, এটা পুরুষ সিংহের ন্যায়, মানে পুরুষ এবং সিংহের সাথে তুলনা হবে। এখানে যে গুণবাচক ধর্ম সেটা থাকবে না, সুতরাং এটা হবে উপমিত কর্মধারয় সমাস। উপকূল, এটা কুলের সমীপে, উপকূল অব্যয়ীভাব সমাস। গুরু ভক্তি গুরুকে ভক্তি, চতুর্থী তৎপুরুষ সমাস। এবং হাতাহাতি, এটা হাতে হাতে যে যুদ্ধ বা হাতে হাতে যে লড়াই, হাতাহাতি, এটা ব্যতিহার মুরব্বী সমাস। 3 বলছে যুক্ত বর্ণগুলো ভেঙে লিখুন। তো যুক্ত বর্ণ প্রথমে ছিল হ ম যুক্ত, যেটা মানে আপনার ব্রাহ্মণ বানানে যেটা থাকে বা ব্রহ্মাণ্ড বানানে থাকে সেটা। এরপরে ছিল বিজ্ঞান বানানে যেটা থাকে বর্গের জ প্লাস ইয়, এবং যুক্তক্ষ যেটা ক এবং মূর্ধন্য ষ, এটা অনেক জায়গায় ক্ষীয় উচ্চারণ করে। 4 বলছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, যেটা 1907 সালে এটা হরপ্রসাদ মোহাম্মদ শাস্ত্রী আবিষ্কার করেন। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সতীদাহ প্রথা বিলুপ্তকরণকে, সতীদাহ প্রথা বিলুপ্ত করার পিছনে ভূমিকা রয়েছে রাজা রামমোহন রায়। উনি প্রথম তার লেখনী শক্তির মাধ্যমে হিন্দু সমাজে যে কুপ্রথা সতীদাহ যেটা ছিল সেটা বিলুপ্ত করার জন্য শক্তিশালী জনমত তৈরি করতে সমর্থ হন। এরপরে একেই কি বলে সভ্যতা, এই প্রশ্নের লেখককে। একেই কি বলে সভ্যতা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের একটি প্রহসনমূলক লেখা। ইংরেজি সাহিত্য এবং ইংরেজি সংস্কৃতির প্রভাবে বাঙালি হিন্দু সমাজে যে অধঃপতনের সৃষ্টি হয়েছিল তাদেরকে নিয়ে মূলত একেই কি বলে সভ্যতায় প্রহসন লিখেছেন। বনফুল কাব্যগ্রন্থের রচয়িতাকে, বনফুল কাব্যগ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে 5 বলছে অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন। তো প্রথমে ছিল সাপোষা। সাপোষা মানে অত্যন্ত গরিব মানুষ। সাপোষা কর্মচারীদেরকে নীরবে সব কিছু সহ্য করতে হয়। আদায় কাঁচকলা, এটা দুইটা বিপরীত ধর্মী, মানে আদা আপনার পেটে যে উপকার করবে, কাঁচকলা তার বিপরীত কাজ করবে। এই জন্য আদায় কাঁচকলা শত্রুতা। রহিম ও করিমের মধ্যে মিত্রভাব থাকলেও বর্তমানে আদায় কাঁচকলার সম্পর্ক। ইলশে গুড়ি, এটার অর্থ গুড়ি গুড়ি বৃষ্টি। 3 দিন ধরে ইলশে গুড়ি, না পারছি বের হতে, না পারছি ঘরে থাকতে। এরপরে 49 বায়ু, এটার অর্থ পাগলামি। 49 বছর বয়স যখন হয় তখন মানুষের বিভিন্ন ধরনের ভীমরতি ধরে, অর্থাৎ 49 বছরের বাতাস গায়ে লাগলে যেটা হয় সেটা 49 বায়ু। ছেলেটাকে 49 বায়ুতে পেয়েছে, পড়াশোনা বাদ দিয়ে শুধু ঘুরে বেড়ায়। এরপরে গড্ডলিকা প্রবাহ। গড্ডলিকা প্রবাহ অর্থ ভেড়ার পাল যেদিকে যায় একজন লিডার, সে সবাই সেদিকে যায়, এটা অন্ধ অনুকরণ। গড্ডলিকা প্রবাহ গা না ভাসিয়ে নিজে কিছু করার মাঝে মাহাত্ম্য রয়েছে। এরপরে আমরা ইংলিশে চলে যাব। প্রথমে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। আই রিলাই ইউ, রিলাই শব্দের অর্থ কার উপরে নির্ভর করা, অর্থাৎ এখানে আই রিলাই অন ইউ অথবা আপন ইউ। অন আপন দুইটাই ব্যবহার হয়।
এটা যে কোনো একটা দিলে সঠিক হবে। তারপরে প্লিজ টেল মি ইয়োর প্ল্যান, মানে তোমার পরিকল্পনা সম্পর্কে আমাকে বলো। তাহলে প্লিজ টেল মি অ্যাবাউট ইয়োর প্ল্যান। তারপর সে হি ইজ বিজি আদার অ্যাক্টিভিটিস উইথ আদার অ্যাক্টিভিটিস, মানে সে অন্যান্য কাজে ব্যস্ত। তারপরে বলছে দ্য প্ল্যান ফ্লিউ দ্য মাউন্টেন, মানে পর্বতের উপর দিয়ে যদি প্লেনটা উড়ে যায় তাহলে হচ্ছে এটা হবে ওভার দ্য মানে মাউন্টেন, অর্থাৎ পর্বতের উপর দিয়ে বিমানটি উড়ে গেল। আলী ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, মানে আলী আমাদের অনেকগুলো ফ্রেন্ডস আছে যার মধ্যে একজন। আচ্ছা, এরপরে বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। প্রথমে ছিল আমার সাথে যোগাযোগ রেখো, তাহলে এটা হবে স্টে ইন টাচ উইথ মি, এটা হচ্ছে এক্স্যাক্ট আর কি। স্টে ইন টাচ উইথ মি অথবা কন্ট্যাক্ট উইথ মি। আমি কথা দিচ্ছি, আই প্রমিস, কাউকে কথা দেওয়ার ক্ষেত্রে আই প্রমিস। পাখি গান গায়, এটা হবে বার্ড সিং সংস। এরপরে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আই লাভ টু প্লে ক্রিকেট। এবং আমাদের কেউ উপস্থিত ছিল না, তাহলে নান অফ আস ওয়াজ প্রেজেন্ট। নান যেহেতু সিঙ্গুলার বোঝায় সুতরাং এখানে ওয়াজ দিলে হবে। এরপরে বলছে চেঞ্জ দ্য ভয়েস। প্রথমে ছিল উই মেড হিম প্রেসিডেন্ট, তাহলে এটা হিমটা এখানে অবজেক্ট, আমরা তাহলে হি সামনে নিয়ে আসবো, অর্থাৎ হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই আস। ডোন্ট টেল এ লাই, এটা হবে হচ্ছে লেট নট এ লাই বি টোল্ড, অথবা নেভার এ লাই হচ্ছে বি টোল্ড। আচ্ছা, এরপরে আমরা আসি দ্য ক্যাট চেসড দ্য মাউস, এটা হবে দ্য মাউস ওয়াজ চেসড বাই দ্য ক্যাট, যেহেতু এটা পাস্ট টেন্স আছে ওয়াজ হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপরে বলছে হু রুট দ্য স্পিচ, তাহলে বাই হোম হবে, বাই হোম ওয়াজ দ্য স্পিচ রিটেন। এবং কম্পোজ দ্য লেটার, এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে লেট দ্য লেটার বি কম্পোজড। এরপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব ছিল। প্রথম প্রশ্ন ছিল আইস ফ্লোট অন ওয়াটার, তো আইস যেহেতু আপনার ম্যাটেরিয়াল নাউন, তো ম্যাটেরিয়াল নাউন সবসময় আনকাউন্টেবল হবে, আর আনকাউন্টেবল হলে সেটা আপনার হচ্ছে সিঙ্গুলার হবে, তাহলে আইস ফ্লোটস অন ওয়াটার। আই স হিম রান, তাহলে স ভার্বের পরে সবসময় জেরান্ট হয়, তাহলে আই স হিম এটা হবে রানিং। এরপর আছে হোয়াইল ওয়াকিং অ্যাট দ্য স্টেশন, আই এটা একটু আমি কারেকশন নিচ্ছি। আচ্ছা, হোয়াইল ওয়াকিং অ্যাট দ্য স্টেশন আই মেট হিম, মানে যখন স্টেশনে হাঁটার সময় তার সঙ্গে আমার দেখা হয়েছিল। এরপর ওয়ান অফ দ্য ম্যাঙ্গোস, ওয়ান অফ দ্য থাকলে বাক্যের পরে নাউনটা প্লুরাল হলে ভার্বটা সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ রুটেন হবে, মানে অনেকগুলো ম্যাঙ্গোর মধ্যে একটা ম্যাঙ্গো পচে গেছে। ইউ হ্যাড বেটার হচ্ছে একটা মডাল ভার্ব, তারপরে ভার্বের বেস ফর্ম হবে অর্থাৎ গো হবে, অর্থাৎ ইউ হ্যাড বেটার গো টু দ্য ক্লাস। এরপরে বলছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ভ্যাকসিনেশন নট মোর দ্যান 150 ওয়ার্ডস। এই প্যারাগ্রাফটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সেখান থেকে আপনারা নিতে পারবেন। আমাদের স্বাস্থ্য সহকারী যে সাজেশন আছে সেখানে এগুলো প্যারাগ্রাফ বিস্তারিত দেওয়া আছে, আপনারা সেটাও অনলাইনে আমাদের থেকে নিতে পারবেন চাইলে। আচ্ছা, এরপরে 11তে আসি। 11 থেকে আমাদের অঙ্ক ছিল। প্রথম প্রশ্নটা ছিল যে 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কী কী। তো 2 এবং 32-এর মধ্যে হচ্ছে আপনার টোটাল মৌলিক সংখ্যা হবে হচ্ছে 10টা। 3 আছে, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 এবং 31। এরপরে বলছে যে দুইটি সংখ্যার গুণফল 4235 এবং তাদের লসাগু হচ্ছে 385 হলে সংখ্যা দুইটির গসাগু কত হবে। তাই আমরা জানি যে সংখ্যা মানে আপনার গসাগু আর লসাগু যদি আমরা গুণ করি তাহলে সংখ্যা দুইটার গুণফল পাওয়া যাবে। তাহলে এখানে আমাদের হচ্ছে গসাগু দেওয়া নাই, লসাগু দেওয়া 385, তাহলে 4235। তাহলে এখানে গসাগু যদি আমি এই পাশে রাখি 4235কে 385 দিয়ে ভাগ করে দেব, তাহলে গসাগু হবে হচ্ছে 11। তারপরে গ বলছে যে শতকরা বার্ষিক কত হার সুদে আপনার 60,000 টাকার 5 বছরের সুদ হবে 6,000 টাকা।
আচ্ছা, তো এখানে 5 বছরের সুদ যদি 6,000 টাকা হয়, তাহলে 1 বছরের হবে আপনার হচ্ছে 6,000কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, তার মানে হচ্ছে 1200 টাকা। তার মানে বছরে 1200 টাকা সুদ। তাহলে সুদের হার কত হচ্ছে? শতকরা সুদের হার হবে 1200 টাকা, যেহেতু সুদ কত টাকাতে? 60,000 টাকা। 60,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে এটা হবে হচ্ছে 2%। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে ঘ নম্বরে। ঘ নম্বরে বলছে যে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত 4:1 হবে? তো এইটা মানে 31তম BCS প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। এটা আমাদের সাজেশন আছে, এগুলো সব প্রশ্নই আছে, আপনারা দেখতে পারেন চাইলে। তো এখানে দেখেন মোট হচ্ছে আমাদের মানে সোনার গহনার ওজন হচ্ছে 16 গ্রাম, যেটা 3:1 অনুপাতে ভাগ হবে। তাহলে অনুপাত দুইটা যদি আমরা যোগ করি, তাহলে হবে হচ্ছে 3 আর 1 আপনার 4, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ আছে সোনা, আর বাদ বাকিটা আছে তামা। তাহলে 16-র 4 ভাগের 3 ভাগ করলে হবে 12 গ্রাম, এটা হচ্ছে সোনা। আর 16 থেকে 12 গ্রাম যদি আমি বাদ দিই, তাহলে আপনার থাকবে হচ্ছে 4 গ্রাম, এটা হবে হচ্ছে তামা। এখন বলছে কি পরিমাণ সোনা মেশাতে হবে। তো আমি ধরে নিই যে x গ্রাম সোনা মেশাবো। তাহলে আমাদের আগে থেকে আসে হচ্ছে আপনার 12, তাহলে 12-র সাথে আমরা x যোগ করব, আর এটা 4 গ্রামই থাকবে, তখন 4:1 হবে। তাহলে আর গুণ যদি করি, 12 + x 4 × 4 = 16, তাহলে 16 থেকে যদি 12 বাদ দিই, তাহলে হবে 4, অর্থাৎ আর 4 গ্রাম যদি আমরা সোনা মিশাই, তাহলে অনুপাত 4:1 হবে। এরপরে সংক্ষেপে উত্তর, মানে সাধারণ জ্ঞান বলছে ইপিআই কি? এটা হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয়? এটা 10টা। ধনুষ্টঙ্কার রোধে একজন মাকে জীবনে মোট কয় ডোজ টিটি টিকা নিতে হয়? এটা 5 ডোজ। এরপরে ডেঙ্গুবাহী মশার নাম হচ্ছে এডিস মশা। ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না? প্যারাসিটামল জাতীয়, মানে ব্যথানাশক ওষুধ না খাওয়াই উত্তম, তাহলে কিডনি সমস্যা হয়। ইউনিসেফের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এরপর ছিল জেনজি, এটা কি এবং কারা? জেনজিটা হচ্ছে 1997 থেকে 2000 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড। 11 সিন্ধুর দুর্গটি কার ছিল? ঈশা খাঁর। হাজী শরীয়তুল্লাহ আন্দোলনের নাম কি ছিল? ফরায়েজি আন্দোলন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যখন চলছিল, তখন হাজী শরীয়তুল্লাহ মুসলিমদের যে 5টি ফরজ রয়েছে, মূল ফরজ, সেইগুলো পালনের জন্য উনি হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করে তুলেছিলেন, যেটার নামই হচ্ছে ফরায়েজি আন্দোলন। আচ্ছা, এরপরে বলছে ইউএইচ এবং এফপিও এর পূর্ণরূপ কি? ইউএইচ হচ্ছে উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার। পারস্য বর্তমানে কোন দেশ? সেটা হচ্ছে ইরান। জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত? জেদ্দা হচ্ছে রেড সি, লোহিত সাগরের তীরে অবস্থিত। এরপরে বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? এটা 17 বার। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেওয়া ভ্যাকসিনের নাম কি? এটা হচ্ছে HPV টিকা। সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। স্বাস্থ্য সহকারী পদে যদি কোনো সাজেশনের প্রয়োজন হয়, আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।